আর এবার একটু বিজেপির কার্যালয়ে ঢু মারা যাক। গতকাল বিকেল হেস্টিংসে 4 তলায় বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি। রয়েছেন সুকান্ত মজুমদার। ওই হেস্টিংসের ওই বিল্ডিংয়েই অন্য একটি ফ্লোরে 8 তলায় রয়েছেন দিলীপ ঘোষ, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে সর্বভারতীয় সহ সভাপতি। বিল্ডিংয়ে উপস্থিত কিন্তু বৈঠকে অনুপস্থিত। পুরো বিষয়টা লুফে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা তাদের মতন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সুকান্ত মজুমদার। তার বক্তব্য, দরজা বন্ধ ছিল, হয়তো উনি বুঝতে পারেননি। কিন্তু দিলীপ ঘোষ, যিনি কেন্দ্রীয় চরিত্র, তিনি কি বলছেন শোনাবো আগে। আমার ওই বৈঠকে থাকার কথা ছিল না, যে বৈঠকে আমার থাকার কথা ছিল সেই বৈঠকে আমি ছিলাম। সুকান্ত মজুমদার বলছেন যে হয়তো দরজা বন্ধ হয়ে গেছে, তাই উনি ঢুকতে পারেননি। না, ওনার হয়তো জানা ছিল না যে আমাকে একটাই বৈঠকে কোর কমিটির মিটিংয়েই ডাকা হয়েছিল, কেবল সন্ধ্যা 7টায় ছিল সেটা। আমি একটু আগে গেছিলাম আপনাদের সঙ্গে দেখা করার জন্য, দূর থেকে এসেছিলেন সমস্ত নেতারা, তাদের সঙ্গে দেখা করার জন্য। আর সেই ছোট বৈঠক ছিল, সেটা করেই আমি যাত্রাবেলা এসেছি। সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গেই আমার বৈঠক ছিল। রাজ্যের কমিটিতে আমি আছি কি, আমি কেন্দ্রের কমিটিতে আছি। সেই জন্য কেন্দ্রের নেতারা যখন আসেন আমাকে ডাকেন, এখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কালকে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই ব্যাপারে আমরা একটু চর্চা করলাম, কী করে সফল করা যায়, সেই কথাই হয়েছে। অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব অঞ্জনের কাছে। অঞ্জন, রাজ্য কমিটি বৈঠক করছে, কেন্দ্রীয় নেতৃত্ব, যিনি এ রাজ্যের প্রাক্তন সভাপতি, তিনি বাড়িতে উপস্থিত রয়েছেন, বৈঠকে নেই। এটা কি গেরুয়া শিবিরের জন্য কোনো ভালো পলিটিক্যাল বিজ্ঞাপন? দেখো, দিলীপ ঘোষ যেটা বললেন সেটা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আমরা কালকে দিলীপ ঘোষকে রাত্রিবেলায় দেখেছি, যখন তিনি হেস্টিংসের 8 তলা বিল্ডিং থেকে নেমে আসছিলেন, তার মুখ, চোখ, চেহারা কি পরিবর্তন হয়ে গেছিল। কারণ দিলীপ ঘোষের মতন লোক সন্ধ্যে 6টা থেকে হেস্টিংসে উপস্থিত, 4 তলায় বৈঠক হচ্ছে, অথচ তিনি যেতে পারছেন না। এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন, তখন রাহুল সিনহা ছিলেন দলের প্রাক্তন সম্পাদক, কেন্দ্রীয় দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন। প্রত্যেকটা মিটিংয়ে রাহুল সিনহা উপস্থিত থাকতেন। সুকান্ত মজুমদার যবে থেকে দায়িত্ব নিয়েছেন, এই যে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য এবং শুভেন্দু অধিকারী, এই যে একটা 4 জনের একটা ফোর্স স্কোয়ার হয়েছে, সেটা আসার পরই দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের মতন নেতাকে রাজ্যের কোনো বৈঠকে ডাকা হয় না। কিন্তু কালকের ঘটনাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে দলীয় কর্মীরা কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন, যে তারা মনে করেছেন যে এই দিলীপ ঘোষ 2018-র দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষ 2021-এর দিলীপ ঘোষ, যা দিয়ে বিজেপির এই রাজ্যের উত্থান। এবং আমরা জানি যে দিলীপ ঘোষ সারা বাংলা চষে কিভাবে করেছেন, তিনি কেন থাকবেন না? বিজেপির নিয়ম অনুসারে সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক, সহকারী সভাপতি বা সম্পাদক হন যে রাজ্য থেকে, তিনি রাজ্য কমিটির বৈঠকে থাকতেই পারেন। কিন্তু তিনি উপস্থিত রয়েছেন যে বিল্ডিং এ মিটিং হচ্ছে, সেই বিল্ডিং এ তাকে ডাকা হচ্ছে না। এটা বিজেপির কর্মীদের কাছে খুব হতাশাজনক লেগেছে। তারা মনে করেছেন যখন গোটা তৃণমূল দলটা বিরুদ্ধে নিচু থেকে ওপরতলা অব্দি চুরির অভিযোগ, গ্রেপ্তার হচ্ছেন, হয়তো আরো গ্রেপ্তার হবে বিজেপি কর্মীরা আশা করছেন, যখন বিপর্যস্ত বাংলার রাজনীতিতে তৃণমূল হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান বিরোধী দলের নেতৃত্বের পর্যায়ে এই ধরনের গ্রুপবাজি তৃণমূল বিজেপি কর্মীরা নিতে পারেন। তো নিচু তলার যারা কর্মীরা রয়েছেন তারা কোন দলে থাকবেন, এটাই তো এখন বড় প্রশ্ন। দেখো, তারা কালকে নিতে পারেননি এবং তারা বুঝতে পারছেন এই যে দিলীপ ঘোষ জানিয়ে বিতর্ক এই সাম্প্রতিক কালে যে সিবিআই কি করেছেন। দিলীপ ঘোষ বলছেন যে 60 জন কর্মী মারা গেছেন, কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, অথচ আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল কেউ গ্রেপ্তার হলো না। আমি রাজনৈতিক কর্মী। কিন্তু অঞ্জন, একটা বিষয় যা খুব আশ্চর্য লাগছে সেটা হচ্ছে এই যে যেটা শুভজিৎ বলল যে এটা তো ভালো বিজ্ঞাপন নয় দলের জন্য। দিলীপ ঘোষ একা কথা বলে যাচ্ছেন, একটা দল তারা এক জায়গায় রয়েছেন, কোনোভাবে তাদের বনিবনা হচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি কিছুই দেখতে পাচ্ছেন না? তারাই বা এ নিয়ে কোনো পদক্ষেপ করছেন না কেন? দেখো, কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে নতুন করে বিজেপিকে পুনর্গঠন করতে চাইছে। কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন যারা কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন, সেই নেতৃত্ব এখন অফ হয়ে গেছে। তার জায়গায় অন্য লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এখনো আসেননি। আমরা যতদূর জানি যে ফার্স্ট নির্দেশ সেই কেন্দ্রীয় যিনি অবজারভার হয়েছেন তাকে দেয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে গিয়ে আপনার ফার্স্ট কাজ হবে এই দলের মধ্যে যে উপরতলায় গ্রুপবাজি তা বন্ধ করা। ফলে বুঝতে পারছো কালকের ঘটনার পর এই নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের কতটা যথার্থ আরেকবার চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে
বিশেষ করে হতাশাজনক বিজেপি কর্মীদের কাছে। সঙ্গে থাকো অঞ্জন, আসবো তোমার কাছে। দরজায় এটা হেস্টিংসের সাংগঠনিক বৈঠক সুকান্তদের, যে কথা বলছিলাম একটু আগে, অফিসে থেকেও বৈঠকে গড় হাজির দিলীপ ঘোষ। তাহলে কি মন কষাকষি? কেন? গত কয়েকদিন ধরেই সিবিআইকে এক হাত নিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তার জেরেই কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে দিলীপের? এই প্রশ্ন উঠছে, দেখুন। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যেও সোর্সের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে। কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। যে সিবিআই আমার 60 জন কর্মী হত্যার একজনকেও ন্যায় দিতে পারেনি, সে সিবিআইকে আমি বলবো, আমি রাজনীতি করি, কারো দায় আমার নাই, আমার কর্মীদের সঙ্গে আছি। আমি 100 জন কর্মীর মৃতদেহের উপরে মালা চড়িয়েছি, সেজন্য আমার বুকে জ্বালা আছে। আমি বলবো, কোনো সিবিআই, কোনো পুলিশ, কোনো সরকারের দায় আমার নাই। আমি রাজনীতি করেছি, আমি ন্যায় চাই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে করা এই দুই মন্তব্যই কি দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব বাড়িয়ে দিয়েছে? সেই জল্পনার মেঘই ঘনিয়েছে হেস্টিংসের অফিসে। দিলীপ ঘোষকে কি বঙ্গ বিজেপি বয়কট করতে চাইছেন? সোমবার বিজেপির দলীয় কার্যালয় হেস্টিংসে ছিল সাংগঠনিক বৈঠক। বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, অমিত মালব্য সহ শীর্ষ নেতৃত্ব। দলের পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনার জন্য ছিল এই বৈঠক। অথচ গুরুত্বপূর্ণ এই বৈঠকেই ছিলেন না দিলীপ। হেস্টিংসের 8 তলায় যখন একলা দিলীপ ঘোষ, পুরোদমে 4 তলায় তখন দরজা বন্ধ করে বৈঠক করছেন সুকান্তরা। কার্যালয় থেকেও কেন দলের এমন গুরুত্বপূর্ণ বৈঠকে থাকলেন না দিলীপ ঘোষ? না, উনি আসেননি আজকে। হ্যাঁ, কিন্তু এই বিল্ডিং এ তো ওনাকে দেখা গেছে, উনি তো এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছিলেন। সেটা মনে হয় উনি কোনো কাজে ব্যস্ত ছিলেন, সেই জন্য হয়তো আসেননি। অথবা দরজা আমরা হয় একটা শুরু হয়ে যাওয়ার পর অনেক সময় হয়তো দরজা বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য হয়তো বুঝতে পারেননি যে আমাদের কোথাও মিটিং হচ্ছে। অবান্তর যুক্তি কার্যত অবাক করলো সবাইকে। এটা বোঝা গেল যে দিলীপ ঘোষের সঙ্গে বর্তমান রাজ্য নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হয়ে গেল। সন্ধে 6টা থেকে রাত 9:40 হেস্টিংসের অফিসেই ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু সাংগঠনিক বৈঠকেই গড়হাজির। কেন? সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর অবশ্য দেননি বিজেপি সাংসদ। এবারই তো প্রথম নয়, বারবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির দ্বন্দ্ব ভেসে উঠেছে। সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়েনি শাসক শিবিরও। দিলীপ ঘোষ, তাকে অপমানজনকভাবে সভাপতি থেকে সরানো হলো, এরপরে তাকে বাংলা থেকেই সরিয়ে দেওয়া হলো। ফলে দিলীপ ঘোষকে ভেবে দেখতে হবে যে তার এই দল তাকে সম্মান দিচ্ছে না অসম্মান করছে। সোমবারের ঘটনার পরে ফের একবার রাজ্য বিজেপির অন্তরের কোন্দল প্রকাশ্যে। আমরা যা আজ পেলাম যে পরিস্থিতি সামাল দিতে সর্বভারতীয় পর্যবেক্ষক অমিত মালব্য দিলীপ ঘোষকে বোঝানোর চেষ্টা করেন কিছুক্ষণ আগে, কিন্তু দিলীপ ঘোষ জানিয়ে দিলেন যা বলার তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন আজকের ঘটনা নিয়ে। ক্যামেরা কুণালের সঙ্গে অঞ্জন, TV9 বাংলা। দিলীপ আছেন দিলীপেই। সিবিআই নিয়ে তারই করা মন্তব্যে অনড় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। বলছেন, কাউকে খুশি করবার জন্য রাজনীতি করছি না, কাউকে খুশি করবার জন্য রাজনীতি করছি না, বাংলার সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। মত পার্থক্যের ব্যাপার নেই, আমি যেটা ঘটনা সেটা বলেছি। আমি যখন সভাপতি ছিলাম আমাদের উপর অত্যাচার হয়েছে, খুন হয়েছে 200 কার্যকর্তা, কজন নিহত কর্মীর পরিবারকে আমরা জাস্টিস দিতে পেরেছি, এই প্রশ্নকে আমি করতে পারিনি? তাতে যদি খারাপ লাগতেই পারে। আমরা কাউকে খুশি করার জন্য রাজনীতি করছি না, বাংলার সাধারণ মানুষের জন্য, বাংলার পরিবারের জন্য রাজনীতি করছি। এখানকার পুলিশ প্রশাসনের উপরে আমাদের ভরসা নেই, তাই আমরা কোর্টে গেছিলাম আর সিবিআই এসেছিল। সিবিআই যদি না করে সেই কাজ, আমি যদি জাস্টিস না পাই, আমি সে কথা বলবো না? কার সিবিআই আমার দেখার দরকার নেই, পাবলিকের টাকাই চলছে। আমাদের দেশের একটা সংস্থা আছে, তার উপরে আমাদের ভরসা আছে। যখন ভরসা থাকে না তখন আমরা প্রশ্ন তুলি।